সরকারের দেশি বিদেশি মিত্রদের নিয়ে আবারও আওয়ামী লীগ সরকার বিব্রতকর অবস্থায় পড়েছে এবং এমন পরিস্থিতিতে পড়েছে, এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হবে ডেফিনেটলি। দর্শক, আমরা বিশ্লেষণ করছি 25 এপ্রিল 24। আমি একেবারে লেটেস্ট প্র্যাকটিক্যাল দ্বন্দ্ব যে শুরু হতে যাচ্ছে, যেটা সাদা চোখে অনেকে ধরতে পারে না, আমি আজকে দেখাবো আপনাদেরকে যে আসলে তাদের মিত্রদের যে বিভিন্ন কিছু দিতে হবে। যেমন বিদেশি মিত্রদের, আওয়ামী লীগের বিদেশি কোনো মিত্র নাই, যারা আছে সবাই সুবিধাভোগী। যেমন ভারত আওয়ামী লীগের মিত্র, একাডেমিক ভাষায় এটা বলা ঠিক না। ভারত হচ্ছে আওয়ামী লীগের প্রভু, স্বামী এবং অনেক কিছুর বিনিময়ে, যৌতুকের বিনিময়ে স্বামী, এরকম প্রচুর টাকা পয়সা দিয়ে ভারতকে রাখতে হয়, প্রচুর সুযোগ সুবিধা দিয়ে রাখতে হয়। একটু কম দিলেই স্বামী খেপে যায়, চাপ প্রয়োগ করে আরও নিয়ে যায়, স্ত্রী পরিবারকে নির্যাতন করে যৌতুকাদি সহ অনেক কিছু নিতেই থাকে। চীন আরেক মিত্র, তাদেরকেও দিতে হয়, না দিলেই অথবা তাদের ইনভেস্টমেন্ট গ্রহণ, তাদের পারপাস সার্ভ, চীন টাকা দিবে, আবার চীনের কন্ট্রাক্টররাই কাজ পাবে, মানে তারা যেগুলো দিবে লাভ তাদের ঘরেই যাবে, সেগুলোও করতে হবে। আবার ভারত চীনের প্রতিযোগিতার একটা ক্ষেত্র বাংলাদেশকে বানাচ্ছে ভারত চীন। প্র্যাকটিক্যালি দৌড়ঝাঁপ শুরু হয়েছে, আপনাদেরকে দেখাবো। এর আগে দেশি কিছু মিত্রের কথা বলি। দেখেন, আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের আত্মীয় হওয়া এখন অপরাধ। এর মানে এমপি মন্ত্রীদের আত্মীয়দের নিয়েও এখন মানে প্রধানমন্ত্রীর মান সম্মান যাওয়ার পালা। যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন সেটা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের আত্মীয়রা শুনছেন না, একটা বিব্রতকর অবস্থায়। আবার আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ মিত্র ডক্টর বেনজির, পুলিশের সাবেক প্রধান এবং র্যাবের সাবেক মহাপরিচালক, তাকে নিয়ে দুইটা গ্রুপিং আছে, অলিগার্কদের মধ্যে দুইটা গ্রুপ। এক গ্রুপ চায় যে বেনজির সাহেবকে ধরা হোক, তা 12টা বাজানো হোক। আর এক গ্রুপ চায় যে না, বেনজির সাহেব তো আওয়ামী লীগেরই পারপাস সার্ভ করেছেন, আওয়ামী লীগকে রক্ষা করেছেন, অতএব তাকে কেন বলা হবে কিছু। মানে এটা নিয়েও কিন্তু একটা বিব্রতকর অবস্থায় আছে আওয়ামী লীগের দুই গ্রুপের প্রতিযোগিতার, বা অলিগার্কদের দুই গ্রুপের প্রতিযোগিতার একটা অংশ হচ্ছে ডক্টর বেনজির। এরকম নানান বিষয় নিয়ে আওয়ামী লীগ যথেষ্ট বেকায়দায় আছে দর্শক। তার মধ্যে একটা আপনাদেরকে একটু শোনাই। দেখেন, একটা খবর, এটা সাদা চোখে দেখলে আপনাদের মনে হবে না যে এটা আওয়ামী লীগের জন্য বিব্রতকর কিছু বা এটা চীনের পাল্টা কিছু। খবরের শিরোনামটা হচ্ছে এরকম: আশ্রয় কেন্দ্র নির্মাণে বাংলাদেশকে সহায়তা করতে চায় ভারত। এটা তো একটা সিম্পল খবর, আশ্রয় কেন্দ্র নির্মাণ করবে, ভারত সহায়তা করবে, এটা তো খুশির খবর। কিন্তু না, এটা চীনের সাথে প্রতিযোগিতার অংশ হিসেবে, চীনের বিপরীতে, চীনকে খেদানোর জন্য বাংলাদেশকে কে কতটুকু কবজা করতে পারে, চীন কতটুকু, ভারত কতটুকু, তার অংশ হিসেবে ভারত আশ্রয় কেন্দ্র নির্মাণ করতে এখন এগিয়ে আসে এবং সেটা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে। কোন সময়টায় ভারত এই কথাটা বলছে? যেই সময়ে চীনের ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি বা এই সম্পর্কিত প্রতিনিধি দল বাংলাদেশ নিয়ে তোড়জোড়, গবেষণা, সাক্ষাৎ, ভিজিট করছে। তিস্তা প্রজেক্টে কীভাবে কী করা যায়, বা এই আশ্রয় কেন্দ্র, দুর্যোগ নিয়ে কীভাবে যৌথভাবে কাজ করা যায়, এই বিষয়ে চীন যখন বাংলাদেশের সাথে কাজ করতে সরাসরি কাজ শুরু করে দিয়েছে, ভিজিট, দৌড়দৌড়ি, ওই সময় ভারত বলছে যে ভারতও সহযোগিতা করতে চায় একই বিষয়ে। মানে কে ধরবে প্রজেক্টটা, মানে ওই টেন্ডার দেখেন নাই, টেন্ডার কে নেবে, আওয়ামী লীগের কোন গ্রুপ। এখন মনে করেন যে দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশের, সাপোজ এটা একটা টেন্ডার, এখন এই টেন্ডারটা ভারত নেবে না চীন নেবে, এটা নিয়ে একটু দৌড়দৌড়ি। এখন আওয়ামী লীগ ডেফিনেটলি চাপে যে এটা ভারতকে দিবে না চীনকে দিবে, এই হচ্ছে অবস্থা। দেশি মিত্রদেরও কাকে রক্ষা করবে, কাকে বাঁচাবে, কাকে ধরবে, কাকে ছুঁড়ে ফেলবে, 14 দলকে কাছে আনবে কি আনবে না, না দূরে সরিয়ে ফেলবে, 14 দলের মধ্যে কাকে একটু গুরুত্ব দিবে, কাকে বলির পাঠা করবে, এগুলো নিয়ে যেরকম বিব্রতকর অবস্থা, আবার ওই বিদেশি মিত্রদের ক্ষেত্রে সেম। আওয়ামী লীগকে যা দেওয়ার দিয়েছে, 7 জানুয়ারি জিতিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রকে থামিয়ে আওয়ামী লীগের ক্ষমতা এনে দিয়েছে। এখন আওয়ামী লীগের দেওয়ার পালা, কাকে কি, কোন টেন্ডার কাকে দেবে, এখন ভাবতে হবে। মানে এটাই হচ্ছে একটা বিব্রতকর পরিস্থিতি। এটা সমন্বয় করা অনেক কঠিন। আমি বলেছি যে এক নৌকায় ভারত চীনকে নিয়ে আর চলার সুযোগ হয়তো বা থাকবে না। আর চীন এক্ষেত্রে দূরে সরে যেতে বাধ্য হবে এবং চীনের সাথে বিএনপির ঘনিষ্ঠতা বাড়বে বলে আমরা মনে করি। এবং বাংলাদেশের জনগণ যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষুব্ধ, কারণ যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেয়নি, যার ফলে চীনকে ওয়েলকাম জানাতে অনেকে বসে আছে।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানিয়েছেন, বাংলাদেশের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণে ভারত সহায়তা করতে আগ্রহী। এখানে চীনও সহায়তা করতে আগ্রহী। একদিন আগের খবর আপনাদেরকে একদিন পরে বিশ্লেষণ করে শোনাচ্ছি। গত 24 এপ্রিলের কথা, সচিবালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। ভারতীয় হাইকমিশনার বলেন, রিমোট সেন্সিং নিয়ে আমরা একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছি। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ বাংলাদেশকে কীভাবে সহায়তা করা যায় তা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। সব উদ্যোগ বাস্তবায়নে প্রতিমন্ত্রী আগ্রহ প্রকাশ করায় আমি খুবই সন্তুষ্ট। আচ্ছা, ভারত কোনো প্রস্তাব দিলে, কিছু চাইলে, এটা আওয়ামী লীগ কোনো দিন ফিরিয়ে দিবে? এটা অসম্ভব। হাইকমিশনার বলেন, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে নিয়ে কথা হয়েছে, তার সঙ্গে এটি আমার প্রথম বৈঠক। বলতে পারেন সৌজন্য সাক্ষাৎ। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক রয়েছে, পরিবেশগত মিল থাকায় আমরা একই ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হই। দ্যাটস রাইট। কিন্তু আমি মনে করি যে চীনের প্রতিনিধি দল যদি এই মুহূর্তে সফর না করতো বা তাদের এই ওয়াটার রিসোর্স বা প্রাকৃতিক দুর্যোগ এগুলো নিয়ে কোনো কাজ করার জন্য দৌড়ঝাঁপ না করতো, তাহলে প্রণয় ভার্মা হয়তো এই গরমের মধ্যে যেতেন না। কোয়ালিশন ফর ডিজাস্টার রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচারাল সহ বিভিন্ন বৈশ্বিক সংস্থার সদস্য বাংলাদেশ, কাজেই এক্ষেত্রে ভারত বাংলাদেশ একসঙ্গে কাজ করতে পারে। গত বছর দুই দেশের এই মন্ত্রণালয় সচিব পর্যায়ে বৈঠক হয়েছিল। বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার কর্তৃপক্ষের মধ্যে প্রাতিষ্ঠানিক। ভারত বাংলাদেশকে সহযোগিতা করতে চাইলেও বাংলাদেশের জনগণ তাতে চরম ক্ষুব্ধ হয়। ভারতের সহযোগিতায় বাংলাদেশের জনগণ সন্দেহের চোখে দেখে এবং তার পেছনে নিঃসন্দেহে কোনো পলিটিক্যাল ইন্টেনশন আছে, না হলে ভারত সহযোগিতা করে না। কোনো ভারতের দায় ঠেকে নেই যে তাদের পলিটিক্যাল ইন্টেনশন ছাড়া বাংলাদেশকে সহযোগিতা করবে। ভারতের অত ফাও টাকা নাই, সব কিছুর পেছনে রাজনীতি। চীন অনেক ক্ষেত্রে তাদের ইমেজ দেখানোর জন্য, যুক্তরাষ্ট্র বা উন্নত দেশ, তারা জাস্ট ইমেজের জন্য অনেক সহযোগিতা করে, কিন্তু ভারতের ইমেজের জন্য বাংলাদেশে কিচ্ছু করে না। পুরোটাই রাজনৈতিক সাথে কোনো না কোনো দুর্বিসন্ধি লুকায়িত আছে। দেখেন, একটা সহজ হিসাব প্রসঙ্গক্রমে এটা বলতেই হবে আমাদের, যেই ভারত বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি করে, এখন বলতে পারেন যে প্রাকৃতিক দুর্যোগ তো প্রাকৃতিক দুর্যোগ, সেটা আবার ভারত সৃষ্টি করে কিভাবে? না, ওটাকে প্রাকৃতিক দুর্যোগ নাম এখন আর দেওয়া উচিত নয়, ওটা ভারত সৃষ্ট দুর্যোগ। যেমন ভারত যখন বাংলাদেশে উপচে পড়া পানি, বৃষ্টি, বন্যা হয়, তখন ভারত তাদের বাঁধগুলো ছেড়ে দেয়, ফারাক্কা বাঁধ থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি। তখন বাংলাদেশ পানিতে তলিয়ে যায়, ভারত থেকে সাপ এসে বাংলাদেশের মানুষকে কামড়ে মেরে ফেলে। এই যে বাংলাদেশের বন্যা, এটা ভারতের সৃষ্টি অনেক ক্ষেত্রে। সিলেটে যে বন্যায় ডুবে গিয়েছিল বা বিভিন্ন জায়গায়, অনেক ক্ষেত্রে ভারত দায়ী। এরপরে অনাবৃষ্টি, খরা, এই তীব্র তাপদাহ, এর পেছনেও ভারত কিছুটা হলেও দায়ী। আমাদের উত্তর অঞ্চল মরুভূমি করে দেওয়া হচ্ছে, তাদের যখন পানি লাগে তখন পানি আটকে দেয়, ন্যায্য হিস্যা অনুযায়ী পানি দেয় না, আর চুক্তির তো খবরই নেই। তিস্তা চুক্তি তো করতে চায় না, আর আগের যতটুকু ফারাক্কা গঙ্গাবাদ চুক্তি আছে সে অনুযায়ী পানি দেয় না, আটকে রাখে। অতএব বাংলাদেশকে দুর্যোগে ফেলেছে ভারত, আর এখন তারা দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা করতে চায়, আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে চায়।